যে গাছ থেকে আপনি বেশি বেশি ফুল চাইছেন সেই গাছে কিন্তু আপনি সিড পট নেবেন না। সেই জন্য সিড পট বা বীজ করার জন্য মাদার প্ল্যান্ট সিলেকশন করতে হয়। নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, নতুন বছর পড়ার সাথে সাথে প্রচুর ঠান্ডাও কিন্তু পড়েছে, আর এই ঠান্ডাতে আমাদের অ্যাডিনিয়ামগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। পাতাগুলো একটু ঝরে গেছে, আর সেটাই স্বাভাবিক। তা সত্ত্বেও আমাদের গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। প্রত্যেকটা গাছ সুস্থ আছে, কোনো রকমের রটিং নেই বা অন্যান্য যে সমস্যাগুলো হয় সেই সব সমস্যা কিন্তু আদৌ নেই গাছে। তো যাই হোক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা প্রায় অনেকেই কমেন্ট করেছেন যে এই সময় যে সিড পটগুলো আসছে গাছে বা আগে থেকে যে সিড পটগুলো আছে সেগুলো আমরা রাখবো কি না, আর যদি আমরা এই সিড পটগুলো রাখি তাহলে এর স্পেশাল কোনো পরিচর্যা করতে হবে কি না। অধিকাংশ বন্ধুরা এটা জানতে চেয়েছেন, তো সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দুটো গাছ দেখায়, যদি একটু খেয়াল করেন যে দুটো গাছ সারাক্ষণের জন্য কিন্তু ফুলে ভরে থাকে। দেখুন এখনও পর্যন্ত, এই দেখুন, দেখুন এই গাছটা ফুলে কিন্তু ভরে আছে। একটা সিড পট আছে, সিড পটটা কেটে দেবো, কারণ সিড পটটা থাকলে পরে ফুলের পরিমাণ কমে যাবে। আর একটা গাছ দেখাই, ছোট ছোট গাছ, এগুলো খুব বড় নয়। এই দেখুন, এর ফুলটা অনেকটাই কমে গেছে, অনেকদিন ধরে ফুল ফুটছে তো ওই জন্যে। তো এই যে দুটো গাছ, এরা কিন্তু এই ডরমেন্সিতেও প্রচুর পরিমাণের ফুল দিচ্ছে এবং মোটামুটি ফুল ঝরে যাওয়ার কয়েকদিন পরে এতে আবার নতুন করে কুড়ি আসছে। তো এই দুটো গাছের উপরে আমি স্পেশাল একটু পরিচর্যা করেছি। আমি আশা করিনি যে এতটা ভালো রেজাল্ট হবে। তো কি কি ব্যবস্থাপনা আমি গ্রহণ করেছি সেগুলো নিয়ে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। আমি মোটামুটি এখনও মাস ছয়েক মতো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবো যে ঠিকঠাক রেজাল্ট হচ্ছে কি না। তো যাই হোক, এবার মূল আলোচনাতে আসি। দেখুন, আপনি যদি শীতের শেষে চারা তৈরি করতে চান, একটু আগাম যদি চারা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার বীজের দরকার হবে। আর সদ্য বীজ থেকে কিন্তু চারা ভালো হয়, সেই জন্যে সদ্য বীজ পেতে হলে আপনাকে দরকার হবে সিড পট। এই যে সিড পটগুলো দেখছেন, একটু বড় যেসব সিড পটগুলো হয়ে আছে, এরকম সিড পটগুলো কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে বীজ থেকে যদি 100% জার্মিনেশন রেট চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন সিড পট রেখে দিতে হবে। এই সিড পট থেকে যে বীজটা তৈরি হবে, এই বীজটা যদি আপনি জার্মিনেশন করেন, তাহলে এর থেকে একদম 100% কিন্তু চারা তৈরি করতে পারবেন। একটাও চারা বা একটাও বীজ কিন্তু নষ্ট হবে না। এখন প্রশ্ন হলো, কেমন গাছে আমরা সিড পট রাখবো? দেখুন, যে গাছের বয়স মোটামুটি 1.5 বছর বা 1.5 বছরের কম, সেই গাছে কিন্তু আমরা কোনো রকমের সিড পট রাখবো না, বা সেই গাছে যে সিড পট হবে তার থেকে আমরা বীজ রাখবো না। কিন্তু সেই বীজটা খুব বেশি ভালো পরিপক্ক হবে না, বা হৃষ্টপুষ্ট বা সুস্থ বীজ কিন্তু হবে না। সেই জন্য একটু মোটাসোটা সুস্থ হৃষ্টপুষ্ট বীজ পেতে হলে একটু পুরনো গাছের দরকার হবে, যেগুলো আমরা মাদার প্ল্যান্ট বলি। অন্ততপক্ষে 1.5 বছরের পুরনো গাছ যদি হয় তাহলে সবথেকে ভালো হয়। সেই জন্য ছোটো গাছে যদি কোনো রকমের সিড পট আসে, তাহলে সেই সিড পটগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস কি, একটা ডালে একটা সিড পট রাখা সবথেকে ভালো। একটা ডালে যদি 2-3খানা সিড পট থাকে, তাহলে পরে সিডগুলো কিন্তু অতটা ভালো হবে না, অতটা মোটা বীজ হবে না আর কি। তো স্বাস্থ্যবান বীজ পেতে হলে একটা ডালে একটা সিড পটই যথেষ্ট, ঠিক আছে। বন্ধুরা, আরেকটা জিনিস কি, প্রত্যেকটা গাছে সিড পট বা বীজ না নেওয়াই ভালো। কারণ যে গাছে সিড পট থাকবে সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণের এনার্জি খরচ করবে। প্রচুর খাদ্যের দরকার হয় বীজ তৈরি করার জন্যে, বা শক্তির দরকার হয়। সেই জন্য ওই গাছটা কিন্তু সামান্য হলেও একটু দুর্বল হয়ে যায়, এবং ওই গাছ থেকে পরবর্তীকালে কিন্তু খুব বেশি ফুল পাওয়া যায় না। যে গাছ ভরা ফুল সেটা কিন্তু নাও হতে পারে। সেই জন্যে বীজ নেওয়ার জন্যে নির্দিষ্ট কিছু গাছ আপনাকে সিলেকশন করে রাখতে হবে, যেগুলো আমরা মাদার প্ল্যান্ট বলি। এই মাদার প্ল্যান্টে হচ্ছে আমরা বীজ নেব সকল সময়ের জন্য, কিন্তু অন্যান্য যেসব গাছগুলো আছে তাতে আমরা বীজ নেব না। সিড পট আসলে সিড পট কেটে দেবো, তাহলে পরে সেই গাছগুলোতে কিন্তু ফুলের পরিমাণ যথেষ্ট বেশি হবে। আর যেগুলো মাদার প্ল্যান্ট, তাতে ফুল কম আসলেও অসুবিধা নেই, আমরা তো ওই গাছটাকে শুধু রাখছি বীজ নেওয়ার জন্যে। আর এই সিড পট যে গাছটায় থাকছে সেই গাছটার কিন্তু স্পেশাল পরিচর্যা করতে হবে। যখন সিড পট আসছে তখন থেকে যতক্ষণ না সিড পটটা আপনি সংগ্রহ করছেন, বীজটা যতক্ষণ না পেকে যাচ্ছে, ততক্ষণ কিন্তু স্পেশাল পরিচর্যা করতে হবে। কী পরিচর্যা করতে হবে সেটা আমি বলছি আপনাদেরকে। বন্ধুরা, আরেকটা জিনিস কি, এই সময় এই জানুয়ারি মাসে যেসব সিড পট তৈরি হচ্ছে, এই সিড পটগুলো থেকে বীজ নেওয়ার আশা করলে কিন্তু হবে না।
কারণ এই সিড পট পরিপক্ক হতে কিন্তু অনেকটা সময় নেবে, ততক্ষণে আমাদের গাছটাকে আবার রিপোর্ট করার ব্যাপার আসবে। ফলে এই সময় যেসব সিড পটগুলো আসছে সেগুলো না রেখে কেটে দেওয়াই ভালো। এর আগে যেসব সিড পটগুলো আমাদের গাছে হয়েছিল এখন মোটামুটি অনেকটাই পরিপক্ক হওয়ার মতো হয়েছে। আপনাদের যেটা দেখালাম, ধরুন এই যে দেখুন এরকম টাইপের যেসব সিড পটগুলো আছে, এইসব সিড পটগুলো আমরা রেখে দেবো। এর ভিতরে কিন্তু মোটামুটি বীজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই বীজগুলো কিন্তু আমরা পরবর্তীকালে জার্মিনেশন করতে পারবো। আর আগেই বলেছি একটা শাখাতে একটাই সিড পট আমরা রাখবো, একটা শাখাতে 2-3টে সিড পট রাখবো না, তাহলে পরে কিন্তু বীজ খুব ভালো মানের বীজ তৈরি হবে না। হ্যাঁ, আর এই ভালো মানের বীজ তৈরির জন্য আমাদের কয়েকটা খাবারের ব্যবস্থা করতে হবে। এই সময় গাছের পাতা নেই, তবুও আমরা ফলিয়ার স্প্রে করে খাবার দেবো। অ্যাডিনিয়ামের যে শাখা প্রশাখাগুলো এগুলো অনেকটা সবুজ, এখান থেকেও কিন্তু সালোক সংশ্লেষ হয়। সেই জন্য আমরা কী করবো, NPK 05234 এবং হচ্ছে NPK 0050 যেটা হচ্ছে সালফেট অফ পটাশ এবং হচ্ছে সিউইড, এই 3টে জিনিস আমরা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করব। তো আমরা কি করব, NPK 05234 1 থেকে 1.5 গ্রাম প্রতি 1 লিটার জলে ভালো করে মিশিয়ে আমরা স্প্রে করে দেবো। এটা কিন্তু মাসে একবার। এবং হচ্ছে NPK 0050 বা যেটা আমরা সালফেট অফ পটাশ বলি, SOP, এটাও ঠিক একইভাবে 1.5 থেকে 2 গ্রাম প্রতি 1 লিটার জলে ভালো করে মেশাবো, মিশিয়ে আমরা মাসে একবার করে স্প্রে করব। যেদিন আমি NPK 05234 স্প্রে করছি ওখান থেকে 15 দিন পরে আমি সালফেট অফ পটাশ স্প্রে করব, ওখান থেকে আবার 15 দিন পরে NPK 05234 স্প্রে করব। এইভাবে অল্টারনেট করে কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে। আর সিউইড এক্সট্রাক্টটা আমাদের মাসে 2বার করে 15 দিনে একবার করে এই সিউইড এক্সট্রাক্টটা স্প্রে করতে হবে প্রতি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml ভালো করে মিশিয়ে আমরা স্প্রে করব। সিড যে বীজগুলো আছে বীজেও স্প্রে করব এবং হচ্ছে শাখা প্রশাখাতেও স্প্রে করে দেব। তাতে কিন্তু খুব সুন্দর কাজ হবে। বীজগুলো যথেষ্ট মোটা হবে এবং হচ্ছে পরিপক্ক ও সুস্থ সবল বীজ আপনি পাবেন, ঠিক আছে বন্ধুরা। এর পাশাপাশি যেসব গাছগুলোই সিড পট আছে সেই গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে না রাখলে কিন্তু হবে না, ঠিক আছে। সেই জন্য আপনার ছাদে বা বাগানে যেখানে মোটামুটি সারাদিনে বেশি রোদ্দুর পায় ঠিক সেরকম জায়গাতে এই গাছগুলো, বিশেষ করে যেসব গাছগুলো সিড পট আছে সেই গাছগুলোকে রেখে দিতে হবে। কারণ রোদ্দুর যদি ঠিকঠাক না পায় সেক্ষেত্রে বীজগুলো কিন্তু অতটা স্বাস্থ্যবান হবে না। হ্যাঁ বন্ধুরা, খাবার এবং রোদ্দুরের পাশাপাশি যে গাছে সিড পট এসছে সেই গাছে ফাঙ্গিসাইডও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। বিশেষ করে এই সময় যেহেতু কুয়াশা পড়ছে সেই জন্য ফাঙ্গিসাইডটা অন্ততপক্ষে মাসে 2বার করে আপনাকে স্প্রে করতে হবে। যে কোনো ভালো মানের একটা ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে, সেটা ম্যানকোজেব হতে পারে বা সাব ম্যানকোজেব এবং কার্বেন্ডাইজিম কম্বিনেশনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে। তো মোটামুটি এই 3টে জিনিস গাছে খাবারটা দিতে হবে যেভাবে বললাম, এবং হচ্ছে ঠিকঠাক রোদ্দুরে রাখতে হবে আর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এটা যদি করেন তাহলে আপনার সিড পটগুলো যথেষ্ট স্বাস্থ্যবান থাকবে, ভালো থাকবে এবং এর থেকে খুব ভালো মানের সিড আপনি পাবেন, যার থেকে আপনি 100% চারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।